হ্যালো স্টুডেন্টস, এর আগের ক্লাসে আমরা কোষের বিভিন্ন অংশ নিয়ে আলোচনা করেছিলাম। সেই কোষ আবরণের আর একটা অংশ হলো কোষ পর্দা, যেটা সমস্ত কোষে উপস্থিত। সেই কোষ পর্দা নিয়ে আজকে আলোচনা করব। কোষ পর্দা ইংরেজিতে বলে সেল মেমব্রেন অথবা প্লাজমা মেমব্রেন, শর্ট ফর্মে পিএম লেখেন, পিএম প্লাজমা মেমব্রেন বা সেল মেমব্রেন। তা এই কোষ পর্দা হচ্ছে এমন একটা কোষের অংশ যেটা কোষের একটা বাইরের আবরণ রূপে কাজ করে। সমস্ত কোষেই কোষ পর্দা উপস্থিত। কোষ পর্দা হচ্ছে সূক্ষ্ম, স্থিতিস্থাপক এবং ভেদ্য পর্দা। সূক্ষ্ম মানে হচ্ছে খুব পাতলা, স্থিতিস্থাপক মানে হচ্ছে নমনীয়। ধরো একটা রাবারের বলকে তুমি দু হাতে প্রেস করলে, তাহলে কি হবে? তার যে অংশটা প্রেস করলে সেই অংশটা একটু বসে যাবে বা একটু সংকুচিত হবে। আবার যদি ওই চাপটা তুমি সরিয়ে নাও, তাহলে বলটা আবার আগের জায়গায় ফিরে যাবে। তাহলে এই যে ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলে স্থিতিস্থাপকতা। তা কোষ পর্দাও কিন্তু সেরকম স্থিতিস্থাপক। এছাড়া কি কোষ পর্দা ভেদ্য। ভেদ্য মানে এর মধ্যে দিয়ে জল, খনিজ পদার্থ, খাবার এগুলো কোষের বাইরে থেকে ভেতরে আসতে পারে, বা ভেতরের কোনো দূষিত পদার্থ সেটাও কিন্তু কোষের বাইরে যায় এই কোষ পর্দার মাধ্যমে। ঠিক আছে। আর কি বলছে, এটা প্রোটোপ্লাজমের বাইরের স্তর। আমরা পড়েছিলাম যে একটা কোষ যদি এরকম হয়, কোষের এই অংশটা, নিউক্লিয়াস বাদে বাকি অংশটাই হচ্ছে কোষের প্রোটোপ্লাজম। তা সেই প্রোটোপ্লাজমের বাইরের স্তরই হচ্ছে কোষ পর্দা। এই যে যেটা ব্লু কালার দিয়ে দেখানো হয়েছে, এটাই হচ্ছে কোষ পর্দা। বোঝা গেছে? এবার এই কোষ পর্দা আবিষ্কারের একটু গল্প বলি। সেখানে প্রথমে বিজ্ঞানী জে.ডি. রবার্টসন, তিনি প্রথম এই কোষ পর্দার কথা বলেন। যদিও আগেও কিছু কিছু মডেল ছিল, তা কোষ পর্দা সেই সময় তো চোখে দেখা যায়নি। এবার কোষ পর্দার কিভাবে তৈরি হয় তার কিছু কিছু মডেল প্রথমে আসে। যে কোনো গবেষণারই প্রথমে একটা মডেল আসে, তারপরে সেটা এস্টাবলিশ করতে হয়। তা সেরকম বিজ্ঞানী রবার্টসন 1959-এ একটা মডেল দেন, তাকে বলেন সিঙ্গেল মেমব্রেন মডেল বা একক পর্দা। কোষ পর্দার ত্রিস্তরীয় আবরণের কথা তিনি বলেন প্রোটিন, লিপিড, প্রোটিন বা পিএলপি মডেল। মানে কোষ পর্দা তৈরি হয় দুটো প্রোটিন লেয়ারের মাঝে একটা লিপিড লেয়ার আছে বলে তিনি মনে করেন। তিনি মনে করেন যে দুটো প্রোটিন লেয়ারের মাঝে একটা লিপিড লেয়ার অবস্থান করছে। এই ত্রিস্তরীয় আবরণকে তিনি একত্রে একক পর্দা বলে অভিহিত করেন। বোঝা গেছে? এবার পরবর্তী ক্ষেত্রে 1972-তে বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকলসন এনারা যে মডেল দেন সেটার নাম হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল বা তরল মোজাইক মডেল। তা এই ফ্লুইড মোজাইক মডেলে তারা বলছে যে মোটামুটি কম্পোজিশন এখন যেটা জানা গেছে সেটা হচ্ছে 40% মতো লিপিড থাকে, 50% মতো প্রোটিন থাকে, আর কার্বোহাইড্রেট থাকে মাত্র 10% মতো। ঠিক আছে। এই তিনটে জিনিস নিয়ে মূলত কোষ পর্দা তৈরি হয়। তাহলে 40% লিপিড, 50% প্রোটিন আর 10% কার্বোহাইড্রেট সোর্স নিয়ে তৈরি হয় কোষ পর্দা। এবার এই যে লিপিডটা থাকে, এই লিপিডটা কি কি লিপিড হতে পারে? ফসফোলিপিড হতে পারে। ফসফোলিপিড কি জিনিস? আমরা জানি যে লিপিড মলিকিউল তৈরি হয় ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে। লিপিড মলিকিউল তৈরি হয় কি কি নিয়ে? ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল নিয়ে। এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সঙ্গে যদি ফসফেট গ্রুপ অ্যাড হয়ে থাকে, তাহলে সেই ধরনের লিপিড অণুকে বলবো ফসফোলিপিড। আর এই ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারলের সঙ্গে যদি কার্বোহাইড্রেট সোর্স যদি অ্যাড হয়ে থাকে, তখন তাকে বলবো গ্লাইকোলিপিড। বোঝা গেছে? এছাড়াও আছে কোলেস্টেরল। কোলেস্টেরলের সঙ্গে তোমরা সবাই কম বেশি পরিচিত। আর 50% রয়েছে প্রোটিন। এবার এই প্রোটিন আবার দু রকম হতে পারে। এখানে দেখো, প্রথমে আমি ছবিটা এঁকেছি যে ফ্লুইড মোজাইক মডেলের যে ছবিটা, সেখানে দু রকম প্রোটিন দেখতে পাচ্ছি আমরা। একটা বাইরের দিকে অবস্থান করছে প্রোটিন, কোষ পর্দার বাইরের দিকে, সেটাকে বহিস্থ প্রোটিন বলছি। এটাও বহিস্থ প্রোটিন, এটাও বহিস্থ প্রোটিন। আর দেখো এই মাঝখানের অংশে অবস্থান করছে, এটাকে বলছে অন্তঃস্থ প্রোটিন। এই দু ধরনের প্রোটিন হতে পারে। ঠিক আছে, দু ধরনের প্রোটিন হতে পারে। আর কি আছে? কার্বোহাইড্রেট সোর্স হিসেবে অলিগোস্যাকারাইড। অলিগোস্যাকারাইড মানে হচ্ছে 2 থেকে 10 শর্করাকে বলে অলিগোস্যাকারাইড। যেমন মনোস্যাকারাইড হচ্ছে গ্লুকোজ, মানে এক শর্করা। আবার দুটো নিয়ে তৈরি হয় দ্বি শর্করা, যেমন সুক্রোজ, ল্যাকটোজ, এগুলো। তা এরকম যদি 2-এর বেশি শর্করা নিয়ে তৈরি হয়, 2 থেকে 10, তাদেরকে বলে অলিগোস্যাকারাইড।
ওকে, এবার আমরা গঠনটায় আসছি। দেখো এটা দু তিনটে কোষকে একসঙ্গে দেখানো হয়েছে। এই কোষের যদি এই কোষ পর্দাটাকে জুম করে দেখি, বড় করে দেখি, তাহলে দেখব যে দুটো লিপিডের বাইলেয়ার দেখা যাবে। মানে বাইলেয়ার মানে দুটো লেয়ার, যেমন এটা একটা লেয়ার, এটা একটা লেয়ার। এবার এই লিপিড বা তেল দেখেছো কি জলে গলে না, কিন্তু লিপিড বা তেল জলের সংস্পর্শে থাকলে সেটা কি হয়, গোল হয়ে যায় বা গুটিয়ে যায়। এবার এই লিপিডের কিছু অংশটা তো জলের সংস্পর্শে থাকে আর কিছু অংশ ভেতর দিকে থাকে। লিপিডের কিছু অংশ জলের সংস্পর্শে থাকে, যেগুলো জলের সংস্পর্শে থাকে সেটাকে বলবো হাইড্রোফিলিক, কারণ জলের প্রতি তাদের ভালোবাসা আছে, ফিলিংস আছে, সেই জন্য বলছি হাইড্রোফিলিক। আর যে অংশটা ভেতর দিকে তারা জলের সঙ্গে কন্ট্যাক্টে নেই, তাদেরকে বলবো হাইড্রোফোবিক। ফোবিয়া কথার অর্থ ভয়, হাইড্রোফোবিয়া জলাতঙ্ক, তোমরা জানো যে জল দেখে ভয় পায়, কুকুরে কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, সেখানে কি হয়, পেশেন্ট জল দেখে ভয় পায়। সেরকম এই লিপিডের টেল পার্টটা, লিপিডের দুটো অংশ, এই জায়গাটাকে বলছি হেড, এখানটাকে বলছি লিপিডের মাথা বা হেড, আর এই অংশটাকে বলছি টেল, তা এই টেল পার্টটা হচ্ছে হাইড্রোফোবিক, মানে জল দেখে ভয় পায়, জলের সংস্পর্শে সে যেতে চায় না। আর মাথা অংশগুলো হচ্ছে হাইড্রোফিলিক, মানে এরা জলের প্রতি অ্যাফেকশন আছে, জলের প্রতি ভালোবাসা আছে, জলের প্রতি একটা ফিলিংস আছে। বুঝতে পেরেছো? এবার জল কোথায়? দেখো এইটা যদি একটা কোষ হয়, তাহলে কোষের এইটা সাইটোপ্লাজম, কোষের এই ভেতরটা হচ্ছে সাইটোপ্লাজম, আর কোষের এই বাইরে হচ্ছে অন্তঃকোষীয় ধাত্র, এখানটাও একটা জল জলে অংশ। তাহলে কোষের ভেতরেও জল, বাইরেও জল। এই দিকটা আমি অন্তঃকোষীয় ধাত্র দেখিয়েছি আর এই দিকটা সাইটোপ্লাজম দেখিয়েছি। তাহলে কোষের বাইরেও জল আবার ভেতরেও জল, দুটোর মাঝে কিন্তু এই কোষ পর্দাটা অবস্থান করছে। এই কোষ পর্দার মাথাগুলো বা হেডগুলো সেই জন্য জলের দিকে আছে, কারণ এরা হাইড্রোফিলিক। আর টেলগুলো দেখো ভিতর দিকে আছে, সেই জন্য এরা হাইড্রোফোবিক। বুঝতে পারলে? না পারলে কিন্তু আমাকে জানাবে, কোনখানটা বুঝতে পারলে না আমাকে কিন্তু জানাবে, বুঝেছো? এবার তাহলে লিপিড বোঝা গেল। এবার লিপিডের মধ্যে যে মূল লিপিড সেটা হচ্ছে ফসফোলিপিড, মানে কি ফসফেট গ্রুপ লিপিড মলিকিউলের সঙ্গে জুড়ে আছে, ফসফেট গ্রুপ জুড়ে আছে। সেইটাই মূলত, সেটা দিয়েই ফসফোলিপিড দিয়েই মূলত কোষ পর্দা তৈরি হয়। এছাড়াও কিছু কিছু পার্সেন্টেজ আছে গ্লাইকোলিপিড, কিছু পার্সেন্টেজ আছে ক্লোরেস্টেরল। ওকে, ক্লিয়ার? এবার এবার আমরা দু ধরনের প্রোটিনের কথা পড়লাম, একটা হচ্ছে বহিস্থ প্রোটিন, একটা হচ্ছে অন্তঃস্থ প্রোটিন। যেসব প্রোটিন কোষের বাইরের দিকে মানে সেটা সাইটোপ্লাজমের দিকেও হতে পারে, আবার অন্তঃকোষীয় ধাত্রের দিকেও হতে পারে। এই দুদিকেই যদি অবস্থান করে তাহলে সেই প্রোটিনকে বলবো বহিস্থ প্রোটিন, মানে জলের দিকে। সেটা আন্তঃকোষীয় ধাত্রের দিকেও হতে পারে, আবার কোন দিকে হতে পারে, সাইটোপ্লাজমের দিকেও হতে পারে। তাহলে সেই ধরনের প্রোটিনকে আমরা বলবো বহিস্থ প্রোটিন। আর অন্তঃস্থ প্রোটিন কাকে বলবো? অন্তঃস্থ প্রোটিন যারা এই কোষ পর্দার ভেতরে অবস্থান করছে, যেমন দেখো এই মাঝেরটা কোষ পর্দার ভেতরে অবস্থান করছে, শুধুমাত্র একদিকে কিন্তু অবস্থান করছে না, সেই জন্য এই ধরনের প্রোটিনকে বলবো আমরা অন্তঃস্থ প্রোটিন। বোঝা গেছে? এই অন্তঃস্থ প্রোটিনকে ট্রান্সমেমব্রেন প্রোটিনও বলে, কারণ দেখো মেমব্রেনের এদিকেও আছে, মানে মেমব্রেনের এপার ওপার ভেদ করে চলে গেছে, সেই জন্য একে বলে ট্রান্সমেমব্রেন প্রোটিন। এই যে প্রোটিনগুলো, এই অন্তঃস্থ প্রোটিনগুলো আবার চ্যানেল প্রোটিন হিসেবে কাজ করে। চ্যানেল প্রোটিন কি জিনিস? চ্যানেল প্রোটিন মানে হচ্ছে এরা বাইরে থেকে ভেতরে কোনো জিনিস প্রবেশ করতে সাহায্য করে, অথবা ভেতর থেকে কোনো জিনিস বাইরের দিকে যেতে সাহায্য করে, মানে গেটম্যানের মতো কাজ করে এরা। কারা কাজ করে? অন্তঃস্থ প্রোটিনটা। তাহলে অন্তঃস্থ প্রোটিনের দুটো নাম বললাম, একটাকে বললাম ট্রান্সমেমব্রেন প্রোটিন, অথবা ইন্টিগ্রাল প্রোটিন, মানে ভেতর দিকে থাকে বলে, অথবা একে চ্যানেল প্রোটিনও বলে। ঠিক আছে? কারণ এরা চ্যানেল হিসেবে কাজ করে কোনো বাইরের মলিকিউলকে ভেতরে এন্ট্রি নিতে সাহায্য করে, অথবা ভেতর থেকে কোনো মলিকিউল বাইরে বের করতে সাহায্য করে। বোঝা গেছে? এবার কার্বোহাইড্রেট সোর্স হিসেবে আমরা লিখেছি অলিগোস্যাকারাইড গুলো এইরকম হয় যে 2 থেকে 10টা অণু নিয়ে তৈরি হয়েছে। এখানে দেখো 1টা 2টো 3টে 4টে অণু নিয়ে তৈরি, এখানে দেখো 3 4 5 6 7টা অণু নিয়ে তৈরি। তাহলে এগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। এগুলো জেনারেলি প্রোটিনের উপরে লেগে থাকে, প্রোটিনের মলিকিউলের উপরে লেগে থাকে অলিগোস্যাকারাইড গুলো। এতটা বোঝা গেল?
এবার এবার যেটা আসবো সেটা হচ্ছে কোষ পর্দার কাজ। কোষ পর্দা কি কাজ করে, কোষের কি কাজ করে কোষ পর্দা? এটা বলছে কোষের সজীব অংশকে রক্ষা করে। মেন কাজ হচ্ছে প্রোটেকশন, কোষের সজীব অংশকে রক্ষা করে। এই প্রোটোপ্লাজম, যদি কোষ পর্দা না থাকে তাহলে প্রোটোপ্লাজম একদম ছড়িয়ে পড়তো, হ্যাঁ ছড়িয়ে পড়তো, সেটাকে একটা প্রোটেকশন দিয়ে রেখেছে, প্রোটোপ্লাজমকে ঘিরে রেখেছে কে, কোষ পর্দা। তাহলে এটা একটা মেন ফাংশন। আর কি, ব্যাপন অভিস্রবণে সাহায্য করে। ব্যাপন কাকে বলে? যদি কোনো দ্রবণের মধ্যে দ্রাব অণু ছড়িয়ে পড়ে কম ঘনত্বযুক্ত দ্রাবকের মধ্যে, তাহলে তাকে বলে ব্যাপন। মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যখন ছড়িয়ে পড়ে তখন তাকে বলে দ্রবণ। আর অভিস্রবণ হচ্ছে বিপরীত ঘটনা। অভিস্রবণ হচ্ছে জল কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে যায়, মানে দ্রাবক অণু কম ঘনত্ব থেকে বেশি ঘনত্বের দিকে মুভমেন্ট হয়, একে বলে অভিস্রবণ। তাহলে ব্যাপন আর অভিস্রবণে কিন্তু সাহায্য করে এই কোষ পর্দা। বোঝা গেছে? কারণ ভেদ্য, এপার ওপার যাতায়াত করতে পারবে। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমের দিকেও যায়, আবার লঘু কোনো পদার্থ সেটাও ঘন মাধ্যমের দিকে আসতে পারে, সেজন্য ব্যাপন অভিস্রবণে সাহায্য করে। আর কি, পাশাপাশি কোষের মধ্যে সংযোগ রক্ষা করে। ব্যাপন অভিস্রবণ হলে কি হবে, এই কোষ থেকে কোনো একটা পদার্থ এই কোষে আসতে পারবে, আবার এই কোষ থেকে কোনো একটা পদার্থ এই কোষের মধ্যে যেতে পারবে। তাহলে এই হচ্ছে ব্যাপন অভিস্রবণে সাহায্য করবে আর পাশাপাশি কোষের মধ্যে সংযোগ রক্ষা করবে। ক্লিয়ার? আর কি বলছে, এবার পাশাপাশি সংযোগ রক্ষা করার ক্ষেত্রে আরো দুটো কথা আছে, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, একটা এক্সোসাইটোসিস। কোষ থেকে যদি কোনো পদার্থ বাইরে বেরিয়ে যায় তাকে বলে এক্সোসাইটোসিস। এক্সো মানে বাইরে বেরোবে, আর এন্ডো মানে ভেতরে ঢুকবে। আর কোষের মধ্যে যদি কোনো পদার্থ এন্ট্রি নেয় তাহলে তাকে বলবো এন্ডোসাইটোসিস। তাহলে দুরকম হতে পারে, একটা হচ্ছে এন্ডোসাইটোসিস, একটা হচ্ছে এক্সোসাইটোসিস। এন্ডোসাইটোসিস মানে বাইরে থেকে কিছু কোষের মধ্যে ঢুকবে, আর এক্সোসাইটোসিস মানে কোষের ভেতর থেকে কোনো পদার্থ বাইরে বেরিয়ে যাবে, তাকে বলে এক্সোসাইটোসিস। এবার এন্ডোসাইটোসিস আবার দুরকম হতে পারে, বুঝলে? এন্ডোসাইটোসিস আবার দুরকম হতে পারে, একটাকে বলে ফ্যাগোসাইটোসিস, আর আরেকটাকে বলে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে সেল ইটিং, মানে কোষ কোনো যদি সলিড খাবার ইনটেক করে তখন তাকে বলে ফ্যাগোসাইটোসিস। আর পিনোসাইটোসিস মানে কি, কোষ যদি কোনো তরল পদার্থ ইনটেক করে, পান করে, তখন তাকে বলবো পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে কোনো কঠিন জিনিস সে যদি ইনটেক করে তখন তাকে বলে ফ্যাগোসাইটোসিস, আর কোনো যদি তরল পদার্থ সে ইনটেক করে তাকে বলে পিনোসাইটোসিস। ধরো এটা একটা কোষ, এখানে একটা কঠিন পদার্থ আছে, এটা নিউক্লিয়াস। এবার কি করবে এই সেলটা, এটা তার নিউক্লিয়াস। তাহলে এই যে খাদ্য বস্তুটা তাহলে কোষের মধ্যে ঢুকে গেল। এখন দেখো কোষের মধ্যে ঢুকে গেল, তাহলে এটাকে বলছে ফ্যাগোসাইটোসিস। বুঝতে পারলে? আর কি বলছে, কোষ পর্দা থেকে কোষ অঙ্গাণু তৈরি হয়। কোষ পর্দা থেকে কোষ অঙ্গাণু তৈরি হয়। কোষ পর্দা যখন আমি পড়াই বা কোষের যখন আমি একটা ওভারভিউ ক্লাসটা করি তখন আমি দেখিয়েছিলাম যে কোষ অঙ্গাণু তিন ধরনের হতে পারে। আরেকবার বলে দিচ্ছি, কোষ অঙ্গাণু তিন ধরনের হতে পারে। একটা হচ্ছে পর্দাবিহীন কোষ অঙ্গাণু, একটা হচ্ছে একক পর্দাযুক্ত কোষ অঙ্গাণু, আর আরেকটা হচ্ছে দ্বিপর্দা বেষ্টিত কোষ অঙ্গাণু। একক পর্দা বেষ্টিত কোষ অঙ্গাণুর মধ্যে আমি লিখেছিলাম ইয়ার, গলগি, লাইসোসোম। ইয়ার, গলগি, লাইসোসোম। ইয়ার মানে এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বস্তু আর লাইসোসোম। এই তিনটে জিনিস হচ্ছে একক পর্দা বেষ্টিত। এই তিনটে জিনিস এরা মনে করা হয় যে কোষ পর্দা থেকে উৎপন্ন হয়েছে, কোষ পর্দা থেকে এরা উৎপত্তি লাভ করেছে। তাহলে এন্ডোমেমব্রেন সিস্টেমের মধ্যে থাকা অঙ্গাণু যেমন এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি এবং লাইসোজোম, যেটা কোষ পর্দা থেকে উৎপন্ন হয়। বুঝা গেছে? তাহলে কি কি পড়লাম প্রথমে? আরেকবার তাড়াতাড়ি রিভাইজ করে দিচ্ছি, কুইক রিভিশন। কোষ পর্দাকে বলে সেল মেমব্রেন বা প্লাজমা মেমব্রেন। এটা সূক্ষ্ম স্থিতিস্থাপক এবং ভেদ্য পর্দা প্রোটোপ্লাজমের বাইরের স্তর। ঠিক আছে?
এবার কি করতে হবে আমাকে, দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে রবার্টসনের একক পর্দা কাকে বলে। একক পর্দা হচ্ছে একটা ত্রিস্তরীয় আবরণ যেটা প্রোটিন, লিপিড, প্রোটিন নিয়ে তৈরি। হ্যাঁ, তাকেই রবার্টসন একসঙ্গে একক পর্দা বলে অভিহিত করেন। ঠিক আছে, এইটুকু। এবার 1972-তে বিজ্ঞানী সিঙ্গার অ্যান্ড নিকালসন যে মডেল দেন তা হচ্ছে ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেলে কি বলছে, ফ্লুইডের সাগরে, ফ্লুইডের সাগরে যেমন লিপিডের সাগরে এখানে যেমন প্রোটিন মলিকিউল গুলো ভাসছে, সেরকম ঠিক সমুদ্রে যদি হিমশৈল ভাসে, সমুদ্রে যদি হিমশৈল ভাসে, হিমশৈল কি জিনিস, বরফের চাই, সমুদ্রের জলে বরফের চাই ভাসতে পারে, ঠিক সেরকম এরকম কোন একটা ফ্লুইড সাবস্টেন্সের উপর মোজাইক এক ধরনের পাথর হয়, আগেকার যুগে বাড়িতে বসানো হতো, তোমরা দেখেছো কি জানি না, স্পট স্পট দাগ হয়, হ্যাঁ, তারপরে ঘষতে হয়, এখন আর লোকজন এটা বসায় না ওইভাবে। তাই এরকম মোজাইক পাথর যদি একটা কোনো ফ্লুইড সারফেসের উপর ভাসতে থাকে, তাহলে যেরকম গঠনটা হয়, কোষ পর্দার গঠনও কিন্তু সেরকম। এখানে লিপিডের সাগরের মধ্যে এই প্রোটিন মলিকিউল গুলো ভাসতে থাকে, লিপিডের সাগরের মধ্যে প্রোটিন মলিকিউল গুলো ভাসতে থাকে, সেই জন্য একে বলছে ফ্লুইড মোজাইক মডেল। তা এবার এই ফ্লুইড মোজাইক মডেল তৈরি হলো, তাহলে কোষ পর্দা কি কি দিয়ে তৈরি, তিনটে জিনিস দিয়ে তৈরি, লিপিড, প্রোটিন আর কার্বোহাইড্রেট। লিপিড থাকে 40%, প্রোটিন থাকে 50% আর কার্বোহাইড্রেট থাকে 10%। লিপিডের মধ্যে কি কি থাকে, লিপিডের মধ্যে মূলত থাকে ফসফোলিপিড, এছাড়াও গ্লাইকোলিপিড, কোলেস্টেরল, এই ধরনের কম্পোনেন্টও আছে। তারপরে হচ্ছে প্রোটিন। প্রোটিন আবার দু রকম হতে পারে, একটা হতে পারে বহিস্থ প্রোটিন, একটা হতে পারে অন্তস্থ প্রোটিন। বহিস্থ প্রোটিন দুদিকেই হতে পারে, মানে সেটা সাইটোপ্লাজমের দিকেও হতে পারে অথবা আন্তঃকোষীয় ধাত্রের দিকেও হতে পারে, যে কোনো দিকেই হতে পারে এই বহিস্থ প্রোটিনের অবস্থান। এছাড়া কি আছে, অন্তস্থ প্রোটিন আছে। অন্তস্থ প্রোটিন মানে হচ্ছে কোষ পর্দার ভেতরে অবস্থান করবে, কোষ পর্দার মধ্যে অবস্থান করবে, তাকে বলছে অন্তস্থ প্রোটিন। বুঝে গেছে। আর কার্বোহাইড্রেটের মধ্যে কি আছে, অলিগোস্যাকারাইড, এই যে লেগে আছে দেখো, এই যে লেগে আছে, এগুলো হচ্ছে অলিগোস্যাকারাইড। তাই অলিগোস্যাকারাইড মানে কি, 2 থেকে 10টা কার্বোহাইড্রেট অণু নিয়ে যদি কোনো শর্করা তৈরি হয়, তখন তাকে বলে অলিগোস্যাকারাইড। ক্লিয়ার। এবার হচ্ছে কাজ, কোষ পর্দার কাজ কি, কোষের সজীব অংশকে রক্ষা করা, নাহলে প্রোটোপ্লাজমটাকে ধরে রাখবে কি করে, ছড়িয়ে পড়বে তো, কোষের কোনো আকার আকৃতি থাকবে না। তাহলে আরেকটা পয়েন্ট তোমরা লিখে নিতে পারো, এখানে জায়গা নিয়ে আমি লিখবো যে, তাহলে কোষের নির্দিষ্ট আকার আকৃতি বজায় রাখা। আর কি, ব্যাপন অভিস্রবণে সাহায্য করে, কোষ পর্দা যেহেতু ভেদ্য, তাহলে এর মধ্যে দিয়ে কোনো পদার্থ বাইরে বেরোতে পারে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে বেরোতে পারে, অথবা লঘু মাধ্যম থেকে কোনো জলীয় পদার্থ ঘন মাধ্যমের দিকে আসতে পারে, সেই জন্য লেখা হয়েছে ব্যাপন আর অভিস্রবণে সাহায্য করা। আর কি, দুটো কোষের মধ্যে বা বাইরের পরিবেশের সঙ্গে কোষের সংযোগ রক্ষা করা, এই ব্যাপন অভিস্রবণের মাধ্যমে কি হয়, কোষেদের মধ্যে সংযোগ রক্ষিত হয়। আর কি, কোষ পর্দা থেকে বিভিন্ন কোষ অঙ্গাণু তৈরি হয়, যেমন ইয়ার বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম, গলগি বস্তু, লাইসোজোম প্রভৃতি একক পর্দাবেষ্টিত যা যা অঙ্গাণু আছে, সেগুলো এই কোষ পর্দা থেকে উৎপন্ন হয়েছে। এছাড়া দুটো শর্ট কোয়েশ্চেনের জন্য বললাম, এন্ডোসাইটোসিস আর এক্সোসাইটোসিস। কোষ থেকে কোনো কিছু বাইরে বেরিয়ে যাওয়াকে বলে এক্সোসাইটোসিস, আর কোষের মধ্যে কোনো কিছু এন্ট্রি নেওয়াকে বলে এন্ডোসাইটোসিস। এন্ডোসাইটোসিস আবার দু রকম হতে পারে, একটা হচ্ছে ফ্যাগোসাইটোসিস, একটা হচ্ছে পিনোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে হচ্ছে সেল ইটিং, সেল যদি কোনো সলিড সাবস্টেন্স ইনটেক করে, মানে কোষের মধ্যে ঢুকিয়ে নেয় কোনো একটা কঠিন পদার্থকে, তখন তাকে বলবো ফ্যাগোসাইটোসিস। আর কোনো তরল পদার্থকে যদি কোষের মধ্যে কোষ পর্দা দিয়ে এন্ট্রি দেয়, তখন তাকে বলবো পিনোসাইটোসিস। বুঝতে পেরেছো? এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। দেখো, এটা নোট করে নেবে, কিন্তু এটা নোট করে নেবে। আর এখান থেকে কোশ্চেন যদি আমি কিছু বলে দিই, তোমরা এই কোশ্চেন গুলো লিখে নিতে পারো। সেটা হচ্ছে, একক পর্দা বলতে কি বোঝো? হ্যাঁ, ভিডিওটা পজ করে করে দেখো। একক পর্দা বলতে কি বোঝো, প্রথম কোশ্চেন লিখবে। সেকেন্ড কোশ্চেন লিখবে তোমরা, সিঙ্গার ও নিকালসনের ফ্লুইড মোজাইক মডেলটি বর্ণনা করো। মডেল বর্ণনা করতে বললে অবশ্যই কিন্তু ছবি দেবে, এরকম একটা ডায়াগ্রাম দেবে। আর একটা জিনিস মিস হয়ে গেছে আমার পড়াতে পড়াতে, সেটা হচ্ছে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। মানে এই যে লিপিড অণুগুলো একটা স্তর থেকে আরেকটা স্তরে লাফিয়ে চলে যেতে পারে, এই ঘটনাকে বলে ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটাও কিন্তু ফ্লুইড মোজাইক মডেলের একটা অংশ। এগুলো একটু ডিফাইন করবে এইভাবে ছোট ছোট করে। আর কি হতে পারে, কোষ পর্দার কাজগুলো। এই তিনটে কোশ্চেন।
আর এগুলো শর্ট কোয়েশ্চেন হিসেবে করতে পারো, এন্ডোসাইটোসিস কাকে বলে, এক্সোসাইটোসিস কাকে বলে, ফ্যাগোসাইটোসিস কাকে বলে, পিনোসাইটোসিস কাকে বলে, এগুলো করে নেবে, হয়ে যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আজকে এই পর্যন্তই তাহলে।